স্যার বাংলাদেশের বীমা শিল্পে আমরা আ যদি একটা সংকটের কথা চিন্তা করি, সবচেয়ে বড় সংকট রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট বা যারা মাঠ পর্যায়ে যারা কাজ করছে, এজেন্ট যারা কাজ করছে। এই এজেন্টের সংখ্যা বাংলাদেশে কিন্তু খুবই কম। মানে অ্যাক্টিভ এজেন্ট পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ পাওয়া যাচ্ছে উপরের সংগঠকরা। সংগঠকের সংখ্যা কম হওয়ার কথা, কিন্তু চিত্র পুরোটাই ভিন্ন। আমরা পাচ্ছি নিচের লোক কম, উপরের লোক বেশি। কিন্তু হওয়া উচিত ছিল যে নিচের কর্মকর্তা বেশি, উপরের কর্মকর্তা কম। তো আমরা এই অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে দায়ী করি। কিন্তু আপনার কাছ থেকে স্যার জানতে চাইবো যে কিভাবে সংগঠনে যোগ্য এফএ তৈরি করা যায় এই সংকট নিরসনে? স্যার যদি কিছু বলতেন। জি, আসলে বিষয়টা হচ্ছে আপনি যে প্রশ্ন করেছেন কিভাবে সংগঠনের যোগ্য এফএ তৈরি করা যায়। এই বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলবো, আমি আমার মতে বর্তমানে আমরা মাঠে যারা আমরা কাজ করি, কারণ আমিও মাঠের লোক। আমি এখন কোম্পানিতে যত দায়িত্বে আসি আমি বলি যে আমি এমপ্লয়ার, আমি এজেন্ট। কারণ আমি আমি নিজেকে নিজে এজেন্ট মনে করি। কারণ কোনো কাজে আপনি মানুষ যত বড় হয়, আল্লাহ তাআলা বলছেন তাকে আমরা নমনীয় হওয়ার জন্য, এবং অহংকার থাকলে কাজ করা যায় না। আমি অহংকার মনে করি না, এটা আল্লাহর প্রদত্ত। হয়তো আমার কাজের যোগ্যতা, হয়তো আমার সততায় আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় নিয়ে আসছেন, হয়তো আমার বোর্ড আমাকে বিশ্বাস করছেন। কিন্তু আপনার যোগ্য অ্যাপে কিভাবে সৃষ্টি হবে? বর্তমান আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমিও সবসময় বলি যে বর্তমানে আমাদের অ্যাপের রিক্রুটমেন্ট একেবারেই কম, এবং উপরে দেখা যায় আপনার সিনিয়র সিনিয়র অনেক, কিন্তু নিচে অ্যাপে নাই। এই বিষয়টা এক জায়গায় আমরা যারা অ্যাপে রিক্রুটমেন্ট করি, অ্যাপে রিক্রুটমেন্ট করতে গেলে দেখা যায় একজন রিক্সাওয়ালা, একজন ভ্যান গাড়িওয়ালা, একটা গ্রামের খেটে খাওয়া মহিলা, এই ধরনের লোককে আমরা টার্গেট করি। এই ধরনের লোককে টার্গেট করার কারণে তারা হঠাৎ করে আসে, হয়তো দেখা যায় ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকার একটা পলিসি দেওয়ার পরে আমাদের যারা ইউনিট ম্যানেজার বা ব্রাঞ্চ ম্যানেজার তারা খুশি হয়ে যায়। আসলে ওরা কিন্তু সাময়িক ২-১টা পলিসি সেল করতে পারবে। ওরা কিন্তু কখনো স্থায়ী হবে না। ওরা হচ্ছে অস্থায়ী। আর স্থায়ী কর্মী রিক্রুটমেন্ট করতে গেলে আমাদেরকে প্রত্যেকদিন আমরা সঠিক পরিকল্পনা করতে হবে। সঠিক পরিকল্পনা করে যে আমার আজকে কি কাজ ছিল, আগামীকাল আমি কি কাজটা করব। যেহেতু যদি এটা পেশা এবং নেশা হিসেবে নেওয়া হয়, আর যদি অনেকজন আছে এটা পেশা হিসেবে নেয় না, হয়তো এটা পার্ট টাইম হিসেবে কাজ করে। তবে আমি পার্ট টাইম ফুল টাইম যারাই কাজ করে তাদেরকে বলবো যে কর্মী রিক্রুটমেন্টে আমরা ২টা কাজ করব। একটা কাজ হচ্ছে সর্বপ্রথম এই আমাদের দেশের বিভিন্ন শ্রেণীতে তারা চাকরি করে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, বিভিন্ন আপনার ব্যাংকার, কেজি স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার, বা ইউনিভার্সিটি থেকে সে বের হয়েছে, বা একসময় সে এসএসসি পাস করছে। এই ধরনের গ্রামে গঞ্জে শিক্ষিত এবং জনপ্রিয় লোক, যারা সমাজে জনপ্রিয়তা আছে, এই ধরনের লোককে আমরা প্রত্যেকদিন সম্ভাব্য যদি একজন এপি হিসেবে যদি আমরা টার্গেট করি, তাহলে আমার মনে হয় ৩০ দিনে আমরা ৩০ জন এপে টার্গেট করতে পারি। ৩০ দিনে যদি আমরা ৩০ জন এপে টার্গেট করি, তাহলে দেখা যাবে এখান থেকে মিনিমাম ৫ জন বেরিয়ে আসবে। ৫ জন যদি মাসে আসে, আমার বেশি দিন কাজ করা লাগবে না। আপনি ১ বছর কাজ করলে ৫-১২, আপনার মাসে ৫ জন হইলে ৫-১২ ৬০ জন। এরপরে দেখা যায় আবার আমরা অ্যাপে নিয়োগ দিতে গিয়া আরেকটা ভুল করি। যে ভুলটা করি, আবার ওর থেকে ছবি, সার্টিফিকেট, তার প্রোফাইলটা নেওয়ার পরে আমরা কি করি, আপনার লাইসেন্স ফিটা নিয়ে এই শুরুতে আমরা একটা আইডি কোড দিয়ে দিই। কিন্তু আসলে এটা কিন্তু নিয়ম না। নিয়ম হচ্ছে সে ব্যক্তি ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যাংকার হোক, আর হাই স্কুল টিচার হোক বা লেকচারার হোক, সে আসলে আমার ইন্স্যুরেন্সে সেই কাজ করতে পারবে কিনা, এই পরীক্ষা নিরীক্ষা আমরা করতে হবে। প্রথমত তাকে প্রাথমিক ধারণা, লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দিতে হবে। ধারণার মধ্যে প্রথম হচ্ছে আপনার ১ নম্বর হচ্ছে গ্রাহকের ধারণা, যে গ্রাহক কিভাবে। ২ নম্বর, ওই ওই লোক যদি কাজ করে সে কিভাবে। এই ধারণাটা দেওয়ার পরে তাকে আমাদের যে কোম্পানির প্রোডাক্ট গুলো আছে, কারো ১৭, কারো ১৮, কারো ২০, কারো ১৬টা প্রোডাক্ট আছে, সর্বপ্রথম একটা সহজ প্রোডাক্ট দিয়া তাকে আবার কাজে নামাইতে হবে। কাজে নামায়
কাজে নামাইতে গিয়ে দেখা যায় কেউ আছে একেবারে খুব মোটা সোটা, দেখতে খুব সুন্দর, হয়তো দেখা যায় আপনি তাকে দেখতে অনেক চালাক, আমরা কি করি তাকে হঠাৎ করে এফএ না দিয়া আমরা ব্রাঞ্চ ম্যানেজার এবং উপরের লেভেলে আমরা প্রস্তাব দিয়ে থাকি। এটা হলো যে আমাদের নিজেদের কিন্তু দুর্বলতা, যে ওকে এফএ দিলে কাজ করবে কিনা। আপনার যে কোনো লোক, আপনার প্রথমে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আসলে তাকে এফি দিয়ে কাজ শুরু করতে হবে। এফি হিসেবে কাজ না শুরু করে তাকে বড় পদবি দেওয়ার কারণে দেখা যায় সে নিজেও আপনার টিকে দেখতে পারে না, পরে পেশা ছেড়ে চলে যায়। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার এই লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে আপনার একটা কর্মীকে দুইটা কাজ করতে হবে প্রাথমিক, দুইটা কাজ। যেমন আমি বলি যে ইউনিট ম্যানেজারের কাজটা কি। ইউনিট ম্যানেজার মানে সে ম্যানেজার শব্দটা কি, ম্যানেজ করা, সংক্ষেপ যে শব্দটা। তাহলে ম্যানেজারের উপরে যদি আরেকজন ম্যানেজার থাকে, ব্রাঞ্চ ম্যানেজার, তার কাজটা আরো বেড়ে গেল। তার মানে একটা, মনে করো আমার একটা সন্তান আছে, প্রথম সন্তানটা নিয়ে আমি যেভাবে লালন পালন করতে কষ্ট হয়েছে, ঠিক আমার দুইটা সন্তান যখন হবে আরো একটু কষ্টটা বাড়বে, তিনটা সন্তান যখন হবে কষ্টটা আরো একটু বাড়বে, 60টা যখন হবে আরো একটু বাড়বে। তাহলে এই সন্তানদের যে কষ্ট, এটা কিন্তু নিজেকে মেনে নিতে হবে। এইভাবে আমাদেরকে প্রাথমিক কর্মী রিক্রুটমেন্টে গিয়া আপনি সে যে হোক না কেন তাকে প্রথম অবস্থায় আপনার এফি হিসাবে সৃষ্টি করতে হবে। কিন্তু আমরা এফি হিসাবে সৃষ্টি না করে তাকে বড় বড় অফার দিয়ে ফেলি। এটা আমারও অনেক প্রশ্ন, যে আমার একজন সিনিয়রকে আমি গত এক সপ্তাহ আগেও প্রশ্ন করছি যে আপনি তো এখন কোম্পানির জিএম, কিন্তু আপনার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি কতদিন কাজ করছেন? উনি আমাকে বললো যে স্যার মাত্র 5 বছর। আমি বললাম ভাই 5 বছরে কিভাবে আপনি জিএম হলেন? আপনি বলেন। একটা এফি হিসেবে আপনাকে মিনিমাম 3 বছর কাজ করতে হবে, আপনাকে ইউনিট ম্যানেজার হিসেবে 3 বছর কাজ করতে হবে, বিএম হিসেবে মিনিমাম 3 বছর কাজ করতে হবে। কারণ আপনার কাজ করতে গিয়ে আপনি যখন প্রমোশন নিয়ে উপরে উঠবেন, স্কুলে ভর্তি হলে একটা শিশু সর্বপ্রথম ক্লাস 1-এ ভর্তি হইতে হয়, কিন্তু তাকে যদি ক্লাস 1-এ ভর্তি না করাই, আপনি যদি তাকে আপনার ক্লাস 3-তে ভর্তি করান বা ক্লাস 4-এ ভর্তি করান, সে ছেলে তো কখনো আপনার লেখাপড়া ছেড়ে আপনি চলে যাবে। অতএব আমরা এই কর্মী সৃষ্টি করার ক্ষেত্রে, কর্মী রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে এবং তাদের সাথে আমরা ভুল কথা বলি, এই কারণে আমাদের এফএ গুলো টিকে না, আমরা এফএ তৈরি করতে পারি না। আমরা শুধু ব্রাঞ্চ ম্যানেজার, আর আমরা অনেকজন আছি। আরেকটা বিষয়, আমাদের অনেকজন হয়তো, অনেক দর্শকের মধ্যে আমাদের অনেক সহকর্মী হয়তো এটা রাগও করতে পারেন আমার কথায়। আরেকটা বিষয় হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যে একটা কমিশন বাতা দেওয়া হয়, দেখা যায় আপনার তাকে এফএ দিলে যে কমিশনটা পাবে, হয়তো ইউনিট ম্যানেজার দিলে একটু কমিশনটা বেশি পাবে। তার মানে উনি উনি পাবে যে তাকে মনে হয় ব্রাঞ্চ ম্যানেজার দিলে সে আরো একটু কমিশনটা বেশি পাবে। সে ব্যক্তিগত পলিসি সেল করবে, এফএ ইউএম বিএম মিলাই তাকে এত টাকা দিলে সে কর্মীটা মনে হয় একটু লোভনীয় পর্যায়ে আসবে এবং সে আমার কর্মী হয়ে যাবে। এই কারণেই আপনার এফএ নিয়োগ দেওয়া হয় না, নিয়োগ দেওয়া হয় উপরের লেভেলে। আরো অনেকগুলা কারণ আছে।